গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন লেখক হুমায়ুন আহমেদের শৈশব স্মৃতি নিয়ে লেখা বই কিছু শৈশব, আজ দ্বিতীয় পর্ব। আগের পর্বে আমরা শুনছিলাম লেখকের পিতার প্রকাশিত বই রিক্তশ্রী পৃথিবী। এটি প্রকাশ করা নিয়ে অনেককাল পরে লেখক হুমায়ুন আহমেদ নিজে একটি গল্প লিখেছিলেন। গল্পটির নাম আনন্দ বেদনার কাব্য। সেই গল্পটি দিয়ে আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করছি। আনন্দ বেদনার কাব্য। বইটির নাম রিক্তশ্রী পৃথিবী। প্রচ্ছদে একটি মেয়ের মুখের ছবি। মেয়েটি কাঁদছে, তার মুখের পাশে একটি গ্লোব, একটি বিকটদর্শন নরকঙ্কাল। গ্লোবটি বাঁ হাতে জড়িয়ে ধরে আছে। কঙ্কালটির ডান হাতে একগুচ্ছ রজনীগন্ধা। যথেষ্ট জটিলতা। পৃথিবীর রিক্তশ্রী ফুটিয়ে তোলার আয়োজনে কোনো ত্রুটি নেই। এই ধরনের প্রচ্ছদচিত্রের বইগুলোর পাতা সাধারণত উল্টানো হয় না, তবুও অভ্যাসবশতই পাতা উল্টালাম এবং একসময় দেখি গ্রন্থকারের লেখা ভূমিকাটি পড়তে শুরু করেছি। শুরু না করলেই বোধহয় ভালো ছিল। ভূমিকাটিতে খুব মন খারাপ করা একটা ব্যাপার আছে। আমার নিজের যথেষ্ট দুঃখ কষ্ট আছে, অন্যের দুঃখ কষ্ট আর ছুঁতে ইচ্ছে করে না। গ্রন্থকার লিখেছেন, দীর্ঘ 5 বছর পূর্বে রিক্তশ্রী পৃথিবীর পাণ্ডুলিপি প্রস্তুত করি। সেই সময় আমার অতি আদরের জ্যেষ্ঠ কন্যা মোসাম্মত নুরুন্নাহার খানম বেনু উক্ত গ্রন্থের জন্য প্রচ্ছদ চিত্রটি অঙ্কন করে। অর্থাভাবে তখন গ্রন্থটি প্রকাশ করিতে পারি নাই। আজ প্রকাশিত হইল, কিন্তু হায়, আমার বেনুমা দেখিতে পাইল না। বইটির দ্বিতীয় পৃষ্ঠায় প্রচ্ছদ শিল্পীর সামান্য একটি পরিচয় আছে। সেখানে লেখা প্রচ্ছদ শিল্পী মোসাম্মত নুরুন্নাহার খানম, 10ম শ্রেণী, বিজ্ঞান বিভাগ। মফস্বল থেকে প্রকাশিত বইটি হঠাৎ করে অসামান্য হয়ে উঠল আমার কাছে। এই বইটি ঘিরে দরিদ্র পরিবারের আশা আকাঙ্ক্ষার ছবিটি চোখের সামনে দেখতে পেলাম। লম্বা বেনির 10ম শ্রেণীর কালো মতো রোগা একটি মেয়ে যেন গভীর ভালোবাসায় বাবার বইয়ের জন্য রাত জেগে প্রচ্ছদ আঁকছে। আঁকা শেষ হওয়ার পর বাবাকে দেখালো সেটি। পৃথিবীর সব বাবাদের মতো এই বাবাও মেয়ের শিল্পকর্ম দেখে অভিভূত হয়ে গেলেন। রাতে সবাই খেতে বসেছে, দরিদ্র আয়োজন, কিন্তু সবার মুখ হাসি হাসি। বাবা বললেন, পাশ করলে আমার বেনুমাকে আমি আর্ট কলেজে দেব। বেনু বেচারি লজ্জায় মরে যায়। ভাত মাখতে মাখতে বলল, তুচ্ছাই, মোটেও ভালো হয়নি। বাবা রেগে গেলেন। ভালো হয়নি মানে? আঁকুক দেখি কি ওরকম একটা ছবি। বই অবশ্যই বাবা প্রকাশ করতে পারলেন না। কে ছাপবে এরকম বই? 2-1জন প্রকাশক বলেও ফেলল, এসব পদ্যের বই কি আজকাল চলে রে ভাই? এসব নিজের পয়সায় ছাপতে হয়। টাকা জমান, জমি নিজেই ছাপান। প্রয়োজনীয় টাকা জোগাড় করতে বাবার দীর্ঘ 5 বছর লাগলো। হয়তো স্ত্রীর কানের দুল জোড়া বিক্রি করতে হলো। সে বছর ঈদে বাচ্চারা কেউ কাপড় নিল না। তিনি খুঁজে পেতে সস্তার একটি প্রেস বের করলেন, যার বেশিরভাগ টাইপই ভাঙা। কিন্তু তাতে কিছু আসে যায় না, কারণ প্রেসের মালিক সালাম সাহেব গ্রন্থকারের কবিতার একজন ভক্ত। গ্রন্থকার লিখেছেন, টাউন প্রেসের সত্ত্বাধিকারী জনাব আব্দুস সালাম সাহেব আমারই গ্রন্থখানি প্রকাশের ব্যাপারে প্রভূত সাহায্য করিয়াছেন। এই কাব্যানুরাগী বন্ধুবৎসল মানুষটির সহযোগিতা ব্যতীত এই গ্রন্থ আপনাদের হাতে তুলিয়া দেয়া আমার সাধ্যাতীত ছিল। জনাব আব্দুস সালাম সাহেবকে ধন্যবাদ দিয়া ছোট করিবার ধৃষ্টতা আমার নাই। ভূমিকা থেকে বোঝা যাচ্ছে, কবি সন্ধ্যাবেলায় প্রুফ দেখতে যখন যেতেন, তখন সালাম সাহেব হাসি মুখে বলতেন, এই যে কবি সাহেব, আসেন আসেন, আপনার সেকেন্ড প্রুফ রেডি। কই রে, কবি সাহেবের জন্য চান? চা খেতে খেতে বলতেন, প্রুফে চোখ বোলাতে বোলাতে আপনার একটা কবিতা পড়েই ফেললাম, বেশ লিখেছেন। কোন কবিতার কথা বলছেন? ওই যে কি যেন বলে, এর উপর যেটা লিখলেন, বৃষ্টি বাদলার কথা আছে যেটায়। ও, নববর্ষার কথা বলছেন? হ্যাঁ, ওইটাই। খুবই চমৎকার, খুবই ভাবের কথা। আপনি তো ভাই বিরাট লোক। কবি নিশ্চয়ই বই ছাপানোর সব টাকা আব্দুস সালাম সাহেবকে দিতে পারেননি। সালাম সাহেব বললেন, যখন পারেন দিবেন। কবি মানুষ আপনি, আপনার কাছে টাকা মার যাবে নাকি? হ্যাঁ, কজন পারে আপনার মতো কবিতা লিখতে? ভূমিকা পড়েই জানতে পারলাম, নেত্রকোনা শহরের একজন প্রবীণ উকিল বাবু নলিনী রঞ্জন সাহাও জনাব আব্দুস সালামের মতো কবির প্রতিভায় মুগ্ধ। কবি লিখেছেন, বাবু নলিনী রঞ্জন সাহার উৎসাহ ও প্রেরণা আমাকে গ্রন্থখানি প্রকাশ করিবার জন্য আগ্রহী করিয়াছে। বাবু নলিনী রঞ্জন একজন স্বভাব কবি এবং কাব্যের কঠিন সমালোচক।
তিনি যখন আমার কবিতা প্রসঙ্গে সাপ্তাহিক পত্রিকায় মঞ্জুষাতে আমার একটি কবিতার উচ্ছ্বসিত প্রশংসা করিয়া বলিলেন, এই কবির কাব্যগ্রন্থ অনতিবিলম্বে প্রকাশ হওয়া বাঞ্ছনীয়, তখনই আমি স্থির করি ইত্যাদি। রিক্তশ্রী পৃথিবীতে মোট 113টি কবিতা আছে। প্রতিটি কবিতার নিচে রচনার স্থান, তারিখ এবং সময় দেয়া আছে। অনেকগুলোর সঙ্গে বিস্তৃত ফুটনোট। কয়েকটি উল্লেখ করি। দিবাবসান কবিতাটির ফুটনোটে লেখা, আমার বড় শ্যালক জনাব আমির সাহেবের বাড়িতে এই কবিতাটি রচিত হয়। তাহার বাড়ির সন্নিকটে খরস্রোতা একটি নদী আছে, নাম স্মরণ নাই। উক্ত নদীর তীরে এক সন্ধ্যায় বসিয়াছিলাম। দিবাবসানের পরপরই আমার মনে গভীর আবেগের সৃষ্টি হয়। কবিতা রচনার উপকরণ সঙ্গে না থাকায় আবেগটি যথাযথ ধরিয়া রাখিতে পারি নাই। সমস্ত কবিতাটি মনে মনে রচিত করিয়া পরে লিপিবদ্ধ করিতে হইয়াছে। অন্য একটি কবিতা বাসরসজ্জা, তার ফুটনোটটি এরকম, এই দীর্ঘ কবিতাটি আমি আমার বাসর রাত্রে রচনা করিয়াছি। সেই সময় বাহিরে খুব দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, প্রচণ্ড হাওয়া এবং অবিশ্রান্ত বর্ষণ, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাইতেছিল। আমার নবপরিণীতা বালিকা বধূ মেঘগর্জনে বারবার কাঁপিয়া উঠিতেছিল। বাসর রাত্রিতে স্বামীর এই কাব্যরোগ দেখে নতুন বউটি নিশ্চয়ই দারুণ অবাক হয়েছিল। তার চোখে ছিল বিস্ময় এবং হয়তো কিছুটা ভয়। কবি স্বামী দীর্ঘ রচনাটি কি সেই রাত্রেই পড়ে শুনিয়েছেন তার স্ত্রীকে? না শুনিয়ে কি পারেন? ঝড় জলের রাত, হাওয়ার মাতামাতি, টাটকা নতুন কবিতা, রহস্যমণ্ডিত এক নারী। সেই রাত যে কি অপূর্ব ছিল সেটি আমরা ফুটনোট পড়ে কিছুটা বুঝতে পারি। এবং এও বুঝতে পারি, যে লোক বিয়ের রাতে 6.5 পৃষ্ঠার একটি কবিতা লিখতে পারেন, তিনি পরবর্তী সময়ে কি পরিমাণ বিরক্তি এবং হতাশার সৃষ্টি করেছেন তার স্ত্রীর মনে। ঘরে হয়তো টাকা পয়সা নেই, ছোট ছেলের জ্বর, তার জন্য সাগু কিনে আনতে হবে, কিন্তু ছেলের বাবা কবিতার খাতা নিয়ে বসেছেন। গভীর ভাবাবেগে তার চোখে জল, লিখছেন একদা জ্যোৎস্নায় নামের দীর্ঘ কোনো রচনা। কেন কিছু কিছু মানুষ এমন নিশি পাওয়া হয়, দুঃখ, কষ্ট, হতাশা, বঞ্চনা কিছুই তাদের স্পর্শ করে না। স্বর্গীয় কোনো একটি হিংস্র পশু তাদের তাড়া করে ফেরে। কেন করে? আমার উত্তর জানা নেই, জানতে ইচ্ছে হয়। এসব নিশি পাওয়া মানুষদের বেশিরভাগই নিজের ক্ষুদ্র পরিবার এবং কয়েকজন ভালো মানুষ বন্ধুবান্ধব ছাড়া আর কারো কাছে তাদের আবেগের কথা পৌঁছাতে পারেন না। কৃপণ ঈশ্বর এদেরকে আবেগে উদ্বেলিত হবার মতো অপূর্ব একটি হৃদয় দিয়ে পাঠান, কিন্তু সে আবেগকে প্রবাহিত করার মতো ক্ষমতা দেন না। এরা বড় দুঃখী মানুষ। রিক্তশ্রী পৃথিবীর পাতা উল্টাতে উল্টাতে আমার এমন কষ্ট হলো। কবি কত বিচিত্র বিষয় নিয়ে কত আজে বাজে জিনিসই না লিখেছেন। ইরানের শাহকে নিয়ে পর্যন্ত একটি কবিতা আছে। কি আছে এই স্বৈরাচারী রাজার মধ্যে যে তাকে নিয়ে একটি কবিতা পর্যন্ত লিখতে হলো? 3টি কবিতা আছে মহাসাগর নিয়ে। কবি কিন্তু সাগর মহাসাগর কিছুই দেখেননি। সমুদ্র দেখিবার সৌভাগ্য আমার হয় নাই, তবে বহুবার আমি মনশ্চক্ষে সমুদ্র দেখিয়াছি। ফুটনোট, হে মহাসিন্ধু। কবিতা আমি পড়ি না, কিন্তু রিক্তশ্রী পৃথিবীর প্রতিটি কবিতা আগ্রহ নিয়ে পড়লাম। কিছুই নেই, কষ্টে সঞ্চিত শেষ মুদ্রাটিও নিশ্চয়ই চলে গেছে এই বইয়ে। বাকি জীবন এই পরিবারটি অবিকৃত গ্রন্থটির প্রতিটি কপি গভীর আগ্রহে আগলে রাখবে। প্রাণে ধরে শের দরে বিক্রি করতে পারবে না। বইয়ের স্তূপের দিকে তাকিয়ে স্ত্রী মাঝে মাঝে গোপনে দীর্ঘশ্বাস ফেলবেন, কিন্তু তাতে কি আছে? অন্তত একটি দিনের জন্য হলেও তো এই পরিবারটিতে আনন্দে এসেছিল। কবি স্ত্রী মুগ্ধ চোখে স্বামীর দিকে তাকিয়ে ভেবেছিলেন, আমার স্বামী তাহলে সত্যি সত্যি একটি বই লিখে ফেলেছেন। ছেলে মেয়েদের বাবার বই নিয়ে ছুটে গেছেন বন্ধু বান্ধবদের দেখাতে। বাবা প্রথমবারের মতো বুক উঁচু করে তার বড় সাহেবের ঘরে ঢুকে বলেছেন, স্যার, আপনার জন্য একটা বই আনলাম। বড় সাহেব অবাক হয়ে বললেন, আরে আপনি আবার বই লিখলেন কবে? স্যার, প্রচ্ছদটা আমার মেয়ের আঁকা। তাই নাকি? বাহ, চমৎকার। রিক্তশ্রী পৃথিবীর শেষ কবিতাটি সম্পর্কে বলি। শেষ কবিতাটির নাম মা গো। কবিতাটি নুরুন্নাহার খানমকে নিয়ে লেখা। ফুটনোট থেকে জানতে পারি, মৃত্যুর আগের রাতে সে যখন রোগ যন্ত্রণায় ছটফট করছিল, তখন তার অসহায় বাবা এই কবিতাটি লিখে এনেছিলেন মেয়েকে কিঞ্চিত উপশম দেবার জন্য। কবিতাটি ক্ষুদ্র এবং রচনাভঙ্গি অন্য কবিতার মতোই কাঁচা, কিন্তু প্রতিটি শব্দ চোখের গহীন জলে লেখা বলেই
বোধ করি কবিতাটি দুঃখী বাবার মতোই হাহাকার করে ওঠে। সেই হাহাকার বিশ্ব ব্রহ্মাণ্ড ছাড়িয়ে চলে যায় অদেখা সব ভুবনের দিকে। একটিমাত্র কবিতা লিখেও কেউ কেউ কবি হতে পারেন। অল্প কিছু পংক্তিমালাতেও ধরা দিতে পারে কোন এক মহান বোধ, মহান আনন্দ, জগতের গভীরতম ক্রন্দন। সেই অর্থে আমাদের রিক্তশ্রীর কবি একজন কবি। আমার বাবা বড় মাপের শিক্ষক ছিলেন। কাউকে কিছু বুঝতে না দিয়ে তিনি আমাদের জীবনের গভীরতম বোধের শিক্ষা দিতে পেরেছিলেন। জীবনের জটিলতা আমরা তার কাছে শিখিনি, শিখেছি জীবনের সারল্য। এই শিক্ষা কঠিন শিক্ষা। বাবার মৃত্যুর পর তার এক কলিগ আমার মায়ের সঙ্গে দেখা করতে বাবর রোডের বাসায় এলেন। আগমনের উদ্দেশ্য সমবেদনা জানানো। তিনি আমাকে তার পাশে বসিয়ে বললেন, বাবা, ফুল চেনো তো? ফুল চেনো না? ফুল, পুষ্প, যে কোনো ফুল। আমি চুপ করে রইলাম। তিনি বললেন, তোমার বাবা ছিলেন খুব সুন্দর একটা ফুল। এই কথাটা সারা জীবন মনে রাখবে, আর কিছু মনে রাখার প্রয়োজন নাই। মা আবেগে অভিভূত হয়ে বললেন, আপনি ওনার জন্য দোয়া করবেন। ভদ্রলোক বললেন, ফয়জুর রহমানের জন্য কারো দোয়ারই প্রয়োজন নাই। শুরুতে একবার লিখেছিলাম, পরম করুণাময় আমার বাবার প্রতি তেমন করুণা করেননি। এখন মনে হচ্ছে ভুল লিখেছি। পরম করুণাময় বিশেষ করুণা করেছেন বলেই না তাকে ফুলের সঙ্গে তুলনা করা হয়। কেউ একজন বলতে পারে, ফয়জুর রহমানের জন্য কারো দোয়ার প্রয়োজন নেই। যুক্তফ্রন্ট নির্বাচন এবং রবীন্দ্রনাথ ঠাকুর। সন্তারিখ বলতে পারবো না। শৈশবে বড় ধরনের একটি নির্বাচনের স্মৃতি মনে আছে। মনে হয় যুক্তফ্রন্ট নির্বাচন। মিছিল, স্লোগানে উত্তেজিত মীরাবাজার। আমি বিশেষভাবে উত্তেজিত সম্পূর্ণ ভিন্ন কারণে। নির্বাচন উপলক্ষে মীরাবাজারের দোকান ঘরগুলোর একটি যুক্তফ্রন্টের অফিস। অফিস ভর্তি নির্বাচনী কার্টুন। যিনি কার্টুন আঁকেন তার চেহারা অবিকল রবীন্দ্রনাথের মতো। আমার প্রধান কাজ অফিসের আশেপাশে ঘোরাঘুরি করা, লোকজন কম থাকলে অফিসে ঢুকে পড়া, নতুন কি কার্টুন আঁকা হলো সেসব দেখা, এবং কার্টুন শিল্পী রবীন্দ্রনাথের ধমক খাওয়া। উনি আমাকে দেখলেই রেগে গিয়ে বলতেন, যা বললাম থাপ্পড় খাবি। কার্টুন শিল্পী আমাকে ধমকাতে ধমকাতে একসময় বিরক্ত হয়েই ধমক দেয়া বন্ধ করলেন। আমি অফিসে ঘুরঘুর করলেও কিছু বলেন না। তার ঘাড়ের ওপরে উকি দিয়ে ছবি আঁকা দেখলেও কিছু বলেন না। বড়ই আশ্চর্যের কথা, ছবি আঁকার ফাঁকে ফাঁকে দু একটা কথাও বলেন। খোকা, বড় হলে কি হবে? ব্যারিস্টার। ব্যারিস্টার হবার কোনো ইচ্ছে আমার কখনো ছিল না। ব্যারিস্টার জিনিসটা কি তাও জানতাম না। বড় হয়ে আমার আইসক্রিমওয়ালা হবার ইচ্ছা, সবাইকে তাই বলতাম। ব্যারিস্টারের বিষয়টা বড় মামা আমার মাথায় ঢুকিয়েছেন। বলে দিয়েছেন, বড় হয়ে কি হবে কেউ জিজ্ঞেস করলে বলবে ব্যারিস্টার হব, কিংবা এরোপ্লেন পাইলট হব। কখনো বলবে না আইসক্রিমওয়ালা হব। তো আমি বড় মামার কথা মতো বলি ব্যারিস্টার, কখনো বা এরোপ্লেন পাইলট। ছবি আঁকতে পারো? না। শিখবে? আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা হবে। একদিন ব্যবস্থা হলো। তিনি নীল একটা পেন্সিল আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, ছবি আঁকো। আমাদের সময় লাল নীল পেন্সিল বলে একটা জিনিস ছিল। মোটা পেন্সিল, অর্ধেকটা গাঢ় লাল শীষ, বাকি অর্ধেক গাঢ় নীল। বড় একটা গোল্লা আঁকো। আমি আঁকলাম। গোল্লার ভেতর দুটো ছোট গোল্লা আঁকো। ছোট গোল্লা আঁকলাম। এখন দুই ছোট গোল্লার ভেতর দুটো ফোঁটা দাও, তারপর দেখো কি হয়েছে। আমি অবাক হয়ে দেখলাম একটা বালকের মুখ আঁকা হয়েছে, যে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কার্টুনিস্ট আমার হাত থেকে কাগজটা নিয়ে দ্রুত কয়েকটা টান দিলেন। বালকের মুখ হয়ে গেল বিড়ালের মুখ। বিড়ালটা লেজ উঁচু করে বসে আছে। আমার বিস্ময়ের সীমা রইল না। এ কি করে সম্ভব? তিনি লাল নীল পেন্সিলটা আমাকে দিয়ে দিলেন। আমি আনন্দে অভিভূত হলাম। অনেক অনেক দিন এই পেন্সিল আমার পকেটে পকেটে ঘুরেছে, তবে ছবি আঁকা তেমন হয়নি, কারণ ছবি আঁকার কাগজ নেই। বাবার একটা বড় খাতা ছিল, জন্মবৃত্তান্ত খাতা। সেখানে তার ছেলেমেয়েদের সঠিক জন্মক্ষণ, রাশিফল ইত্যাদি লেখা থাকত। ওই খাতার সাদা পাতা চুরি করে কিছু ছবি আঁকা হতো। ব্যাপারটা একদিন প্রকাশিত হয়ে পড়ার পর বাবা দয়া পরবশ হয়ে ছবি আঁকার কাগজ কেনার একটা বাজেট করে দেন। তারও বেশ কয়েক বছর পর তিনি তার ছেলেমেয়েদের আঁকা ছবির একটি প্রদর্শনী করেন।
আমাদের বাসার বারান্দায় সব ছবি ঝুলিয়ে দেয়া হয়। তিনি গম্ভীর ভঙ্গিতে প্রতিটি ছবি দেখেন এবং একটি ছবিকে প্রথম ঘোষণা করেন। ছবিটা জাফর ইকবালের আঁকা সাইকেলের ছবি। সাইকেলের সামনের চাকাটা বড়, পেছনের চাকাটা ছোট। দুটা চাকা দুরকম কেন জিজ্ঞেস করায় সে উত্তর দেয়, সামনের চাকাটা কাছে বলে বড়, পেছনেরটা দূরে তাই ছোট। বাবা তার শিশুপুত্রের কাছে এমন জবাব পাবেন কল্পনাও করেননি। তিনি মুগ্ধ হয়ে গেলেন। তিনি তার পুত্র কন্যাদের প্রতিভা বিষয়ক মুগ্ধতা আমৃত্যু লালন করেছেন। কার্টুনিস্টের কাছে ফিরে যাই। উনার সঙ্গে আমার এক ধরনের অসম বন্ধুত্ব হলো। আমার বসার জন্য তিনি একটা উঁচু টুলের ব্যবস্থা করলেন। কাজের ফাঁকে দিনে কয়েকবার তিনি চা এবং টোস্ট বিস্কিট খেতেন। টোস্ট ভেঙে অর্ধেকটা আমার হাতে দিতেন। তিনি যখন চা খেতেন পিরিচে করে তার খানিকটা আমাকে দিয়ে দিতেন। তার চায়ের কাপে টোস্ট ভিজিয়ে তিনি খেতেন, আমিও খেতাম। আমার জন্য মোটামুটি আনন্দময় সময়। হঠাৎ হঠাৎ আমার চেহারা নিয়ে দ্রুত কার্টুন এঁকে আমার কাছে দিতেন। আমি মুগ্ধ হয়ে নিজের ছবি দেখতাম। ছবি আঁকার সময় তার দুই হাত বন্ধ থাকত। তখন পাঞ্জাবির পকেট থেকে সিগারেটের প্যাকেট এবং দেশটাই আমাকেই বের করে দিতে হতো। একবার পকেট থেকে সিগারেট বের করছি, উনি বললেন, পকেটে আর কিছু আছে? আমি বললাম, একটা সিকি আছে। তিনি বললেন, সিকিটা তুই নিয়ে যা। এরপর থেকে পকেটে হাত দিলে পয়সা পেলে তুই নিয়ে যাবি, আমাকে কিছু বলতে হবে না। একদিন আনন্দের সমাপ্তি ঘটল। খারাপভাবেই ঘটল। কার্টুনিস্ট ছবি আঁকছেন, আমি তার ঘাড়ের উপর মাথা বের করে গভীর আগ্রহে দেখছি। আমার স্কুল বন্ধ, সকাল থেকেই আছি। আর্টিস্টের জন্য চা এবং টোস্ট বিস্কিট এসেছে। টোস্ট বিস্কিটের অর্ধেকটা ভেঙে কখন আমার হাতে দেয়া হবে তার জন্য আমার ব্যাকুল প্রতীক্ষা। এই সময় এক লোক অফিসে ঢুকল। ধাক্কা দিয়ে আর্টিস্টকে ফেলে তার গলা পা দিয়ে চেপে ধরল। অফিসে যে দুজন ছিল তারা ছুটে এলো এবং তারাও আর্টিস্টের উপর ঝাঁপিয়ে পড়ল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে ঘরের বাইরে এসে দাঁড়ালাম। ভেতর থেকে চিৎকার আসছে, মেরে ফেল, কুত্তাটারে মেরে ফেল। অফিসের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়া হলো। বন্ধ অফিসের ভেতর থেকে গোঙানির শব্দ আসছে। আমি বাইরে দাঁড়িয়ে কাঁদছি। কার্টুনিস্টের সঙ্গে সেই আমার শেষ দেখা। অফিসের বন্ধ দরজা এরপর আর খোলেনি। মানুষটার কি হলো, অফিসটার কি হলো, কিছুই জানি না। কতবার যে অফিসের বন্ধ দরজার সামনে গিয়েছি, একে ওকে জিজ্ঞেস করেছি, কেউ কিছু বলে না। ক্লাস 2তে পড়া একটা শিশুর প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বড়রা মনে করে না। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখতে এই মানুষটাকে নিয়ে আমি শিশু কিশোরদের জন্য একটা উপন্যাস একসময় লিখি। উপন্যাসটির নাম বোতল ভূত। লেখক হবার একটা সুবিধা আছে, একজন লেখক কাউকেই হারিয়ে যেতে দেন না। প্রসঙ্গ মা। শিশুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মা যে বদলাতে থাকে, এই তথ্য কি কোনো শিশু জানে? শিশুর বয়স যখন 2 তখন তার মা, এবং শিশুর বয়স যখন 8 তখনকার মা 2 মানুষ। অতি শৈশবের মাকে আমার মনে নেই। যে মাকে মনে আছে তার বয়স 18-19, ঝলমলে তরুণী, যে তার বিশাল সংসার নিয়ে ব্যতিব্যস্ত। বিশাল সংসার, কারণ স্বামী পুত্র কন্যা ছাড়াও সংসারে বাড়তি 2 জন, একজন দেবর আর একজন ছোট ভাই। এই দুজনের প্রধান কাজ সারাদিন খটাস খটাস শব্দে ক্যারাম খেলা এবং প্রতি বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেল করা। রেজাল্ট আউট হওয়ার পরের কয়েকদিন ক্যারাম খেলা বন্ধ থাকে, আবার শুরু হয় খটাস খটাস। 18-19 বছর বয়সের একজন তরুণীর চোখে নানান স্বপ্ন থাকে। আমার মায়েরও নিশ্চয় ছিল। স্বপ্নকে প্রবাহিত করার কোনো সুযোগ কি ছিল? আমার মনে হয় না। মহিলার স্বামী মানুষ হিসেবে ইন্টারেস্টিং, ভাবুক, প্রেমিক, জটিলতামুক্ত, প্রায় মহাপুরুষ পর্যায়ের একজন। মহাপুরুষ দিয়ে সংসার চলে না। সংসারের চালিকা শক্তি অর্থ। মহাপুরুষের অর্থ ছিল না। তার বেতন ছিল সাকুল্যে 80 টাকা। এই টাকার একটি অংশ চলে যেত দেশের বাড়িতে, একটি অংশ বই কেনায়, ক্যামেরার ফিল্ম কেনায়, একটি অংশ গান বাজনার আসরে বন্ধুদের পেছনে। বাকি যা থাকতো তা তিনি স্ত্রীর হাতে দিয়ে মধুর হাসি হেসে বলতেন, কষ্ট করে চালিয়ে নাও। মা চোখের পানি ফেলতেন। পুলিশের চাকরির কারণে বাবা রেশন পেতেন, ভাত ডালের ব্যবস্থা হতো। বাকি খরচ কোত্থেকে আসবে? পুলিশের রেশনে কাপড় দেয় না।
মাকে তাকিয়ে থাকতে হতো তার বাবার দিকে। উনি প্রায়ই কন্যার শাড়ি কিনে পাঠাতেন। স্বামী স্ত্রীর নিখাত ভালোবাসায় সংসার অতি সুখের হয়, এই ধারণা ভুল। সংসার সুখের হতে হলে অবশ্যই কিছু অর্থের প্রয়োজন। আমার মায়ের নিশ্চয়ই ইচ্ছা করত ভালো কোনো খাবার তার স্বামী পুত্র কন্যাদের পাতে তুলে দিতে। তিনি কখনোই তা পারেননি। মার কাছ থেকে শোনা আমাদের বাসার মেনু ছিল নাস্তা রুটি পেঁপে ভাজি, আটা পুলিশের রেশনের, লাঞ্চ ভাত ডাল, ডালের বড়া, ডালের বড়া বানানোর তেল পুলিশের রেশনের, ডিনার ভাত ডাল নিম পাতা ভাজি। বাসার পেছনে বড় নিম গাছ ছিল, আমরা সেই নিম গাছের সব পাতা ভেজে খেয়ে ফেলেছি। সমস্যার এখানেই শেষ না। বাবার নিয়ম ছিল কোনো ভিখিরি এসে যদি ভাত চায় তাকে ভাত খেতে দিতে হবে। ভিখিরিরাও এই খবর পেয়ে গিয়েছিল। প্রতি দুপুরেই তারা নিয়ম করে এসে কুয়াতলায় বসে পরম তৃপ্তিতে ভাত খেত। ভিখিরিদের খাওয়া দেখাটা আমার জন্য খুব আনন্দের ছিল। কি তৃপ্তি করেই না তারা প্লেট চেটে পুটে খেত। দেখে মনে হতো অমৃত সম কোনো খাদ্য খাচ্ছে। একদিন আমি মাকে বললাম, আমিও ভিখিরিদের মতো কুয়ার পাড়ে বসে টিনের থালায় ভাত খাবো। মা চট দিয়ে বললেন, কি জন্যে? কুয়ার পাড়ে বসে ভাত খেতে খুবই মজা। মা তার ছেলের অধপতন দেখে রাগে দুঃখে কেঁদে কেটে অস্থির হলেন। সব ঘটনা শোনার পর বাবা নির্দেশ দিলেন, ছেলেকে দুপুরে কুয়ার পাড়েই ভাত দেয়া হবে। আমি ৩-৪ বেলা খেয়েছি। আমি এবং আমার ছোট বোন শেফু। দাদাভাই যা করে শেফুরও তাই করা চাই। কুয়ার পাড়ে স্বাদের কোনো ১৯-২০ না দেখে পূর্বাবস্থায় ফিরে যাওয়া হলো। মার প্রসঙ্গে ফিরে আসি। সংসারের যন্ত্রণায় অতিষ্ঠ একজন তরুণী। ছেলে মেয়েগুলি প্রচণ্ড দুষ্ট, কেউ ঘরে থাকে না, ঘরে অভাব। তরুণীর দিশাহারা হবারই কথা। সেই বয়সের একটি মেয়ের কোনো শখই পূর্ণ হবার না। হঠাৎ হঠাৎ ছবি ঘরে ছবি দেখতে যাওয়া, এপাড়ায় ওপাড়ায় বেড়ানো। তিনি কখনো তার মেয়েকে নিয়ে, কখনো বা আমাকে নিয়ে নিজের আনন্দে ঘুরে বেড়াতেন। মাঝে মাঝে নিতান্ত অপরিচিত বাড়িতেও ঢুকে যেতেন। একবার বাবা খুব রাগ করলেন, কারণ মা ডিস্ট্রিক্ট জজ সাহেবের বাড়িতে বেড়াতে গেছেন, গল্প গুজব করে এসেছেন। বাবা বললেন, আয়েশা শোনো, আমি নিতান্ত সাধারণ একজন দারোগা, জজ সাহেব কত উপরের একজন মানুষ, তুমি কি মনে করে তার বাড়িতে গেলে? মা বললেন, অসুবিধে কি? আমার স্বামী সাধারণ একজন দারোগা, কিন্তু আমার ছেলেমেয়েরা একদিন অবশ্যই জজ ব্যারিস্টার হবে। আমি জজ ব্যারিস্টারের মা হিসেবে ওই বাড়িতে গিয়েছি। বাবা হেসে দিয়ে বললেন, তোমার যুক্তি মানলাম, তুমি যেখানে ইচ্ছা যাবে। অভাব অনটন এক একজনের উপর এক একভাবে ক্রিয়া করে। অভাব অনটন মাকে যুক্তিবাদী করল। মার কাছ থেকে আমি শিখেছি লজিক। আমি বাজি রেখে বলতে পারি, লজিকে কেউ তাকে হারাতে পারবে না। তবে আমি কয়েকবার হারিয়েছি। মা নিশ্চয়ই পুত্রের কাছে লজিকে পরাজিত হয়ে খুশি হয়েছেন, কারণ ছাত্র এবং পুত্র এই দুইয়ের কাছে পরাজয়ে আনন্দ আছে। এই দুইয়ের বাইরের কারো কাছে পরাজিত হওয়া দুঃখের এবং কষ্টের ব্যাপার। মাকে লজিকে হারানোর গল্পটা বলি। আমি আমার দীর্ঘদিনের সংসার ভেঙে অভিনেত্রী শাওনকে বিয়ে করলাম। মা চিন্তাই করতে পারেননি তার কোনো ছেলে এমন কাণ্ড করবে। তিনি তার ছেলেকে ত্যাগ করলেন। আমার সব ভাই বোনরাও একই কাজ করল। তাদের যুক্তি, আমি পরিবারকে ছোট করেছি, তাদেরকেও ছোট করেছি। আমার কর্মকাণ্ডে আমার ভাই বোনরা কেন ছোট হবে আমি বুঝতে পারি না। সবাই তার নিজের কর্মের জন্য দায়ী। একজনের কর্মের দায়িত্ব অন্যজনের নয়। ভাই বোনদের সঙ্গে আমি কোনো যুক্তিতে গেলাম না। অতি যুক্তিবাদী মহিলা মার কাছে গেলাম। তিনি কঠিন গলায় বললেন, আমি কখনো কোনোদিনও তোর বাসায় যাব না। আমি বললাম, যুক্তিতে আসুন, কোন যুক্তিতে আমার বাসায় আসবেন না সেটা বলুন, আমি শুনি। মা যুক্তি দিলেন, আমিও পাল্টা যুক্তি দিলাম। মাকে বলতে হলো, তোর যুক্তি মানলাম, কিন্তু আমি যাব না। মা অবশ্যই তার প্রতিজ্ঞা রক্ষা করতে পারেননি। শাওনের চরম দুঃসময়ে তিনি হাসপাতালে ছুটে এলেন। শাওনের তখন খুবই খারাপ অবস্থা। তার পেটের সন্তান 7 মাসে মারা গিয়েছে। সে কাঁদতে কাঁদতে শুধু বলছে, আমার লীলাবতী, লীলাবতী। সন্তানটির নাম রাখা হয়েছিল লীলাবতী। লীলাবতীর জন্য সে কত কিছুই না কিনেছিল। আমি অতি অল্পতেই ভেঙে পড়ি। মা পাশে এসে দাঁড়াতেই অনেক সাহস পেলাম। হঠাৎ মনে হলো আমি তো একা না।
আমার মা আমার পাশে আছেন, এবং অবশ্যই আমার মৃত বাবাও হাসপাতালের এই ঘরেই আছেন। গভীর বেদনায় বলছেন, বাচ্চুনি বড় বেটা হুমায়ুনের পাশে নিয়ে কেন কেউ? কেন আমার ছেলে একা একা কাঁদবে? আমি কি এই শিক্ষায় আমার ছেলে মেয়েদের দিয়েছি? বাবা তার সব ছেলে মেয়েকে নাম ধরে ডাকতেন, শেফু, ইকবাল, শাহিন। শুধু তার বড় ছেলের জন্য আলাদা নাম এবং বিরাট নাম, বাচ্চুনি বড় বেটা হুমায়ুন। আমার এবং শাওনের দুঃসময়ে দেশের এবং দেশের মানুষের যে সমবেদনা পেয়েছি তার কোনো তুলনা নেই। আমি ধন্য, শাওন ধন্য। আমার ভাই বোনেরা কেউ সামান্য একটা টেলিফোনও করল না। এই দুঃখবোধ আমৃত্যু আমার সঙ্গে থাকবে। পরকালে আমার কন্যা লীলাবতী যখন তার চাচা এবং ফুপুদের জিজ্ঞেস করবে, আমার বাবা যখন ঘরের সব দরজা জানলা বন্ধ করে একা একা কাঁদছিল, তখন তোমরা তাকে একটা সান্ত্বনার কথা বলনি কেন? আমার ভাই বোনরা কি লীলাবতীর প্রশ্নের জবাব দিতে পারবে? হয়তো পারবে। শিশুদের অতি সহজেই ভোলানো যায়, স্বর্গের শিশুদের ভোলানো তো আরও সহজ। মার ঘড়ি। বিস্ময়কর ঘটনা ঘটেছে। মা উপহার হিসেবে বাবার কাছ থেকে একটা হাত ঘড়ি পেয়েছেন। আনন্দে মা আত্মহারা। ঘড়ি হাতে পরে তিনি লাজুক হাসি হাসছেন। আমরা ছোটরা মুগ্ধ। আমাদের ধারণা পাশের বাড়ির নাদু দিলুতের মতো আমরাও ধনী হয়ে গেছি। মার এই বিশেষ উপহার প্রাপ্তির কারণ বাবা প্রমোশন পেয়ে পুলিশ ইন্সপেক্টর হয়েছেন। আমার ধারণা হলো তিনি বিরাট কিছু হয়ে গেছেন। আগে সাইকেলে করে অফিসে যাওয়া আসা করতেন, এখন নিশ্চয়ই পুলিশের জিপে আসা যাওয়া করবেন। ঈদ ছাড়াও আমাদের জন্য নতুন জামা জুতা কেনা হবে, এরকম ক্ষীণ আশাও হলো। দুঃখের ব্যাপার হলো, মায়ের ঘড়ি ছাড়া আমাদের জীবনযাত্রার কোনো রকম পরিবর্তন হলো না। সকালে নাস্তা সেই আটার রুটি এবং পেঁপে ভাজি। রুচি বদলানোর জন্য মাঝে মাঝে আটার রুটি এবং চিনি। কয়েকদিন আগে ব্যাংকক একটা 5 স্টার হোটেলে রাত কাটিয়েছি। সকালের ব্রেকফাস্ট ফ্রি, বিশাল ডাইনিং হল। ব্রেকফাস্ট হিসেবে কত রকমের খাবারই না সেখানে থরে থরে সাজানো। হঠাৎ করে মীরাবাজারের রান্নাঘরে পিঁড়িতে বসে শৈশবের নাস্তা খাবার দৃশ্য মনে পড়ল। চোখে পানি এসে যাচ্ছিল। অনেক কষ্টে চোখের পানি সামলালাম। ঘড়ি প্রসঙ্গে ফিরে যাই। মা তার ঘড়ি অতি যত্নে গোপন এক জায়গায় লুকিয়ে রাখলেন, তার ভয় আমাকে নিয়ে। তার বড় ছেলে অতি দুষ্টু, সংসারের অনেক জিনিস সে নষ্ট করেছে। মা ঘড়ি কোথায় রেখেছেন খুঁজে বের করতে আমার মোটেও দেরি হলো না। এক দুপুরে মা যখন ঘুমে, আমি ঘড়ি নিয়ে বের হয়ে গেলাম। নানান কায়দা কানুন করে ঘড়ির ডালা খোলা হলো। প্রায় চোখে দেখা যায় না এমন একটা স্প্রিং এ মাথা ও মাথা করছে। কি অপূর্ব দৃশ্য! কৌতূহল মেটার পর ঘড়ির তালা বন্ধ করে আগের জায়গায় রেখে দিলাম। সন্ধ্যাবেলা বাবা অফিস থেকে ফেরার পর মাতাকে জানালেন ঘড়িটা চলছে না। বাবা অবাক হয়ে বললেন, চলবে না কেন? নতুন ঘড়ি। তিনি তৎক্ষণাৎ ঘড়ি নিয়ে গেলেন সারাই করতে। ঘড়ি ঠিক হয়ে বাড়ি ফিরল। কয়েকদিন পর আবার সেই ঘড়ি আমি নিয়ে গেলাম। ঘড়ির ভেতরের স্প্রিংয়ের ছোটাছুটি দেখতে ইচ্ছে করল। কি অপূর্ব দৃশ্য! ঘড়ি আবার নষ্ট। ঘড়ির ব্যাপারে বাবা মা দুজনেই হতাশ হয়ে গেলেন। 2 দিন পর পরই সারাই করতে পাঠানো হচ্ছে, টাকা খরচ হচ্ছে। বাবা সিদ্ধান্ত নিলেন এই ঘড়ি আর সারানো হবে না। মা সিদ্ধান্ত মেনে নিলেন, কারণ ঘড়িটার উপর থেকে সম্পূর্ণ ভিন্ন কারণে তার মন উঠে গিয়েছিল। বাবার পুলিশ ইন্সপেক্টর প্রমোশন বাতিল করে তাকে আবার আগের পোস্টে নামিয়ে দেওয়া হয়েছিল। যে প্রমোশন উপলক্ষে ঘড়ি, সেই প্রমোশনই তো বাতিল। 50 বছর পরের কথা। ব্যাংককের এক দোকানে শাওন কেনাকাটা করছে। তার ইচ্ছা নুহাস চলচ্চিত্রের সব স্টাফকে সে একটা করে ঘড়ি উপহার দেবে। সে ঘড়ি পছন্দ করছে, আমি পাশে দাঁড়িয়ে আছি। হঠাৎ তাকে বললাম, এই ঘড়িটা কেন তো? শাওন বলল, এটা তো মেয়েদের ঘড়ি। আমি বললাম, ঘড়িটা আমি আমার মাকে উপহার দেব। শাওন বলল, ওনার জন্য আরো অনেক দামি ঘড়ি কেন, এটা তো তেমন দামি না। আমার এই ঘড়িটাই দরকার। ঘড়িটা অবিকল আমার মায়ের প্রথম ঘড়িটার মতো, যেন স্বামীর সেই ঘড়ি সন্তানের হাতে ফিরে এসেছে। মা এখন পল্লবীতে তার কনিষ্ঠ পুত্রের সঙ্গে থাকেন। আমি উপহার তার কাছে পাঠিয়ে জিজ্ঞেস করলাম, আম্মা, ঘড়ি পছন্দ হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। হাতে পরেছেন? হ্যাঁ।
আমার ঘড়িটাকে আপনি চিনতে পেরেছেন? তিনি জবাব দিলেন না। আমি টেলিফোন রেখে দিলাম। বড় মামা শেখ ফজলুল করিম। আমার লেখক হয়ে ওঠার পেছনে বড় মামা শেখ ফজলুল করিমের কিছু ভূমিকা আছে। তিনি কবিতা ও গান লিখতেন, কাব্য নাটক লিখতেন, তার লেখা নাটক আমাদেরকে দিয়ে করাতেন, ছবি আঁকতেন, আমাদের ছবি আঁকা শেখাতেন। তবে ছবির মধ্যে শুধু হাতি আঁকতে পারতেন, হাতি ছাড়া অন্য কোনো জীবজন্তু আঁকতে পারতেন না। তার কথা বিশদভাবে বলা প্রয়োজন। বড় মামা আমাদের সঙ্গেই থাকতেন। আগেই বলেছি, তার প্রধান কাজ ছিল ক্যারাম খেলা এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেল করা। তার অপ্রধান কাজ ছিল আশেপাশের তরুণীদের প্রেমে পড়া, তরুণীদের নিয়ে বিচ্ছেদমূলক গান রচনা করা এবং তাদেরকে দীর্ঘ চিঠি লেখা। দীর্ঘ চিঠির বাহক আমি। ডাকপিয়নের কাজটা আমার জন্য আনন্দময় ছিল। প্রতিবার চিঠি নিয়ে গেলে 2 পয়সা, তখন 2 পয়সার মুদ্রা ছিল, কখনো বা 1 আনাও পাওয়া যেত। তিনি প্রথম চিঠি লিখলেন লায়লা খালার ছোট বোনটিকে। এনার নাম আমার মনে নেই। এই 2 বোন আমাদের পাশের বাড়িতে থাকতেন। তাদের বাবা কৃষি কর্মকর্তা ছিলেন। চিঠিটি সেই তরুণী রাগে রাগে মুখে নিল। চিঠি পড়ে বলল, কাজল, চিঠি আনানির কাজ আর কখনো করবে না, এইসব ভালো না। আরেকবার যদি চিঠি আনো থাপ্পড় খাবে। আমি ফিরে এলাম। বড় মামা চিঠি পাওয়ার পর তরুণী কি করলো জানতে চাইল। আমি আসল ঘটনা চেপে গিয়ে বললাম, উনি খুশি হয়েছেন। বড় মামার মুখ আনন্দে উদ্ভাসিত হল। তিনি তরুণীকে লেখা আরও কিছু চিঠি আমাকে দিয়ে পাঠালেন। সেই সব চিঠি যথাস্থানে পৌঁছলাম না। চিঠির সঙ্গে পাওয়া পয়সা খুব কাজে লাগলো। মেয়েটির প্রতি মামার প্রেম গাঢ় থেকে গাঢ়তর হতে লাগলো। তিনি শুরু করলেন গান লেখা। আমি মামার গানের সর্বকনিষ্ঠ শ্রোতা। আমি ক্লাস 2 ছাত্র। সেসব গানে ভাটি অঞ্চলের এক মেয়ের কথা থাকত, যে ঘাটে বসে থাকতো আওলা চুলে, তাকিয়ে থাকতো উজানের দিকে। আমি শ্রাবণ মেঘের দিন ছবির জন্য একটা গান লিখেছিলাম। এক যে ছিল সোনার কন্যা, মেঘে বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। এখন মনে হচ্ছে এই গানের বীজ বড় মামার রোপণ করা। তার ভাটি অঞ্চলের মেয়ে শ্রাবণ মেঘের দিন ছবিতে মূর্ত হয়েছে। এই ছবি দেখে যেতে পারলে তার নিশ্চয়ই খুব ভালো লাগতো। বড় মামা আমাদের সঙ্গেই দীর্ঘদিন থাকলেন। সিলেট থেকে বদলি হয়ে বাবা কত না জায়গায় গিয়েছেন। বড় মামা আছেন আমাদের সঙ্গে। অতি বুদ্ধিমান একজন মানুষ। তার সমস্ত মেধা দুলাভাইয়ের সংসারে শেষ করে পড়ন্ত বেলায় নিজ অঞ্চলে চলে গেলেন। পরম করুণাময় তার কোনো বাসনা পূরণ না করলেও একটি বাসনা কিন্তু পূরণ করলেন। ভাটি অঞ্চলের এক রূপসী কন্যার সঙ্গে তার বিয়ে হলো। পুরোপুরি বিয়ে না, আক্ত অনুষ্ঠান। বিয়ের লেখাপড়া, শুভদিন দেখে বউ উঠিয়ে আনা হবে। ভাটি অঞ্চলের এই মেয়েকে দেখতে অনেকের সঙ্গে আমিও গেলাম। বড় মামা আমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, নজর করে মেয়ে দেখবি, শুনেছি মেয়ে কালো। এটা তো ঠিক না, কালো মেয়ে তো আমি বিবাহ করব না। উজ্জ্বল শ্যামলা পর্যন্ত চলে, তার নিচে চলে না। মেয়েটিকে দেখার দৃশ্যটি এখন আমার চোখের ছবির মতো ভাসছে। আমাকে একটি বিশাল বড় ঘরে নিয়ে যাওয়া হলো, পাকা দালান। মেয়েটি পুরনো আমলের খাটের উপর বসে আছে। মেয়েটির পেছনে প্রকাণ্ড জানালা। জানালা দিয়ে হাওর দেখা যাচ্ছে। হাওর থেকে হাওয়া আসছে। হাওয়ায় মেয়েটির চুল উঠছে। মেয়েটি হাত দিয়ে বারবার তার চুল ঠিক করছে। তার একপাশে সবুজ রুমালে কে যেন বাঁধা। সে হাতে ইশারা করে আমাকে ডাকলো। আমি তখন ক্লাস 4-এ পড়ি। আমি অস্বস্তিতে মারা যাচ্ছি। কেন জানি খুব লজ্জাও লাগছে। আমি কাছে গিয়ে দাঁড়াতেই মেয়েটির সবুজ সিল্কের রুমাল আমার হাতে তুলে দিয়ে মিষ্টি করে হাসল। আমার কাছে মনে হলো মেয়েটার গায়ের রং কালো, কিন্তু মেয়েটা তো খুবই রূপবতী। আমি রুমাল নিয়ে ফিরে এলাম। রুমাল খুলে সবাই হকচকিয়ে গেল। রুমালে আছে 20টা রূপার টাকা। তখন রূপার টাকার প্রচলন ছিল। নজরানা এবং সালামি হিসেবে রূপার টাকা দেওয়া হতো। অনেকেই টাকাগুলি আমার কাছ থেকে নিয়ে সাবধানে রাখতে চাইলেন। আমি কিছুতেই রাজি হলাম না। প্যান্টের পকেটে সব টাকা থাকতো। যেখানে যেতাম টাকার ঝনঝন শব্দ হতো। একসময় জোর করে টাকাগুলো আমার কাছ থেকে নিয়ে যাওয়া হয়। বিয়েতে একটা কিছু সমস্যা হয়।
সমস্যার ধরন আমার কাছে পরিষ্কার না। আমার ধারণা যৌতুক বিষয়ক সমস্যা। এই লেখাটি শুরু করার সময় মার কাছে ঘটনাটা জানতে চেয়েছিলাম। তিনি এড়িয়ে গেছেন। তিনি বলেছেন ঘটনা দুঃখজনক। যারা ঘটনার সঙ্গে জড়িত তারা কেউ বেঁচে নেই। কেন আর পুরনো কষ্ট খুঁজে বার করা? পুরনো কষ্ট আমার খুঁজে বার করতে ইচ্ছে করছে। এই কষ্টের সঙ্গে আমার আনন্দও জড়িত। ভাটি অঞ্চলের কিশোরী একটি মেয়ে আমার হাতে সবুজ সিল্কের রুমাল তুলে দিয়েছিল, রুমাল ভর্তি ঝকঝকে রূপার টাকা। আমি আরেকটি তথ্য বের করেছি। মেয়েটি দেখতে কার মতো? মেয়েটি অবিকল অভিনেত্রী শাওনের মতো। আচ্ছা, এটি কি প্রকৃতির কোনো খেলা? সে মানুষকে একই দৃশ্য বারবার দেখাতে পছন্দ করে। কেন করে? আমার নানা যান শক্ত মানুষ ছিলেন। যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন কেউ তার মুখের উপর কোনো কথা বলতে পারেনি। তার হুকুমে মেয়ে উঠিয়ে আনা হলো না। দীর্ঘদিন এই বিয়ে ঝুলে রইল, তারপর ভেঙে গেল। আমি আমার বড় মামাকে নিয়ে একটি গল্প লিখেছি। যে বিয়ে বড় মামা করতে পারেননি, লেখক হিসেবে সেই বিয়ে আমি তাকে দিয়েছি। লেখক ঈশ্বরের মতোই অকৃপণ। লেখক কালো মেয়েকে কলমের এক খোঁচায় পৃথিবীর সেরা রূপবতীদের একজন করে দেয়। মধুর মিলনের সমাপ্তির ক্ষমতা লেখকের আছে। আমার বড় মামাকে জানার জন্য পাঠকরা গল্পটা পড়ুন। গল্পের শিরোনাম বড় মামা এবং রাজকুমারীর সুবর্ণরেখা। আমার বড় মামা ছিলেন খুব প্রতিভাবান মানুষ। প্রতিভাবান মানুষদের সব লক্ষণ তার মধ্যে প্রকাশ পেয়েছিল। আমরা ছোটরা তা খুব ভালো করে বুঝতাম, বড়রা মোটেই বুঝত না। বড়দের ধারণা মামা হচ্ছেন মহাগাধা। এতে অবশ্যই মামা রাগ করতেন না। প্রতিভাবান মানুষরা সহজে রাগ করেন না। কেউ রাগের কোনো কথা বললে তারা হাসে। সেই হাসি হচ্ছে ক্ষমা সুন্দর হাসি। মামাকে গাধা বললে আমরা রাগ করতাম। এই দেখে মামা আমাদের সবাইকে ডেকে ছোট্ট একটা বক্তৃতা দিয়ে দিলেন। কাউকে গাধা বললে রাগ করা উচিত না, বরং খুশি হওয়া উচিত। প্রাণী জগতে গাধার স্থান অতি উচ্চে। গাধা হচ্ছে অসম্ভব বিনয়ী ও নিরহংকারী। তাকে বকাঝকা করলেও সে কিছু বলে না। নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। খুব পরিশ্রমী। পর্বত প্রমাণ বোঝা পিঠে নিয়ে নিঃশব্দে হেঁটে যাবে। গাধার অন্তরে আছে সঙ্গীত পিপাসা, যা অন্য প্রাণীদের মধ্যে নেই। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সে সঙ্গীতের প্রবল আবেগে উচ্ছ্বসিত হয়ে গান ধরে। এই গান গায় নিজস্ব ভঙ্গিতে। সবাই অবশ্য বিরক্ত হয়, এটা কোনো বড় কথা না। বড় কথা হলো গাধার সঙ্গীত পিপাসু মন। এখন তোরা বুঝলি তো, গাধা বললে রাগ করার কোনো কারণ নেই, বরং আনন্দে উল্লসিত হবার কারণ আছে, বুঝলি? আহা, গাধাদের কথা ভাবলেই মনটা উদাস হয়ে যায়। কি মহৎ প্রাণী! মামার বক্তৃতা শোনার পর কেউ আমাদের গাধা বলে গাল দিলে বড় ভালো লাগে, মনে খুব আনন্দ হয়। তবে সে আনন্দ মামাই বেশি পান। ওই মহৎ প্রাণীটার সঙ্গে সবাই মামাকেই বেশি তুলনা করে। জগতের সব প্রতিভাবান ব্যক্তির মতো মামারও পুঁথিগত পড়াশোনার প্রতি খুব অনীহা ছিল। কারণ পুঁথিগত পড়াশোনায় কি হয়? কিছুই হয় না। আত্মার উন্নতি কি পাঠ্য বই থেকে আসবে? না, আসা উচিত। কাজেই মামা পরীক্ষার পড়া তেমন গুরুত্বের সঙ্গে পড়েন না। যথারীতি ফেল করেন। সেবারও আয়ে পরীক্ষার ফল বের হলে পত্রিকায় তার রোল নাম্বার খুঁজে পাওয়া গেল না। মামা উদাস গলায় বললেন, ব্যাপারটা কি বুঝতে পারছি না, কোনো মিস্টেক হয়েছে বোধহয়। পরীক্ষা তো ভালোই দিয়েছিলাম। ছাপাখানা বাই মিস্টেক রোল নাম্বার বাদ দিয়ে দিল কিনা কে জানে। এরকম প্রায়ই হয়। কত বছর আমার ক্লোজ ফ্রেন্ড পরিমলের রোল নাম্বার পত্রিকায় ছাপা হয়নি, পরে দেখা গেল হায়ার সেকেন্ড ডিভিশন পেয়েছে। এই জাতীয় ব্যাপার রেগুলারই হচ্ছে। আমরা ছোটরা খুব নিশ্চিন্ত হলাম, মামা পাশ করেছেন, শুধু বাই মিস্টেক তার নাম্বার কাগজে ছাপা হয়নি। বড়রা অবশ্য অত নিশ্চিন্ত হলেন না। আমার বাবা মহাবিরক্ত হয়ে বললেন, প্রথম শ্রেণীর গাধা, গয় আকার গা, ধয় আকারে ধা, পরপর 3 বার কেউ ফেল করে। মামা বললেন, দুলা ভাই, আমাকে গাধা বলে আমি মন খারাপ করিনি, কারণ গাধাকে আমি মহৎ প্রাণী বলেই মনে করি। তবে দ্বিতীয় বাক্যটিতে আমি আহত হয়েছি। দ্বিতীয় বাক্যে আপনি বলেছেন গয় আকারে গা, ধয় আকারে ধা, বানান করে বলেছেন, যেন আমি গাধার বানান জানি না। এটা তো দুলাভাই অন্যায়। তুমি আমার সামনে থেকে যাও। বড় মামা গম্ভীর মুখে নিজের ঘরে চলে এলেন, দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পর শোনা গেল তিনি কবিতা আবৃত্তি করছেন। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে। নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত।
পরীক্ষায় ফেল করলে মামা রবীন্দ্রনাথের কবিতা খুব বেশি পড়েন, কারণ রবীন্দ্রনাথ নাকি তার মতন ফেলটুস ছাত্র ছিলেন। মামার ধারণা রবীন্দ্রনাথের সঙ্গে তার অনেক মিল আছে। রবীন্দ্রনাথ কবিতা লিখতেন, তিনিও লেখেন। রবীন্দ্রনাথের মতো তিনি একটি কাব্য নাটকও লিখেছেন, নাম রাজকুমারী সুবর্ণরেখা। আমরা ছোটরা সেই নাটকে অভিনয় করব। রোজ মামার ঘরে রিহার্সেল হয়। রবীন্দ্রনাথ ছবি আঁকতেন, মামাও ছবি আঁকেন। বিশেষ করে হাতির ছবি আঁকার ব্যাপারে মামার জুড়ি নেই। আমাদের সবার ধারণা রবীন্দ্রনাথও এত সুন্দর হাতির ছবি আঁকতে পারতেন না। মামার আঁকা হাতিগুলি খুব মায়া মায়া চোখে তাকায়। বড় মামাকে নিয়ে এই লেখা গল্পটি এবং আমাদের পুরো উপন্যাসের বাকি অংশ আমরা শুনবো আগামীকাল 3য় পর্বে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের শৈশব স্মৃতিমূলক বই কিছু শৈশব। আজ 2য় পর্ব শুনছিলেন আপনারা। গল্পকথন বাই কল্লোল চ্যানেলকে যারা ফিনান্সিয়ালি স্পন্সর করতে চান তারা patreon.com/কল্লোল এই লিঙ্কে গিয়ে সাপোর্ট করতে পারেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।